অনেকদিন পর আমরা আজকে মিলিত হতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদিও দেশের পরিস্থিতি উদ্বেগজনক, এই নিয়ে আমাদের সবারই টেনশন কাজ করতেছে, তার ভিতরেও আমরা আসলে আমাদের প্রয়োজনীয় আলোচনাগুলো তো দরকার চালিয়ে নেয়া। তো আমার মনে হয় আজকেই আমাদের প্রথম ইন্টারনেট অ্যাভেলেবেল হলো, এবং একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট অনুযায়ী আমরা প্রথম দিনই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা এই যে সাময়িক বিলম্ব যে হয়েছে, তার জন্য আমরা মনে হয় যে পরিস্থিতিটা আমরা সবাই বুঝতেছি, ফলে এই ব্যাপারে আমাদের যে দায় ছিল না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেছেন এবং সেভাবে আপনারা বিষয়টা বিবেচনা করবেন। তো যাই হোক, আমি আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে হবে। তার আগে সংক্ষেপে যেটা বলি যে আমাদের নিয়মিত যে ক্লাসগুলা চলতেছিল, এই ক্লাসগুলা আমরা এই কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে নিতে পারি না, যেহেতু আমাদের অনলাইন বেস এই কার্যক্রম চলছে। তো সেটা আমাদের মডারেটররা, আমরা কমিটমেন্ট আছে যে আমাদের টোটাল কোর্সটা আমরা যত সংক্ষেপে পারি আপনাদের এটা দিয়ে দেব। সেই ক্ষেত্রে আমরা হয়তো আগামী দিনের বেশ কিছু বন্ধের দিনে আমরা হয়তো আমাদের ক্লাস কার্যক্রম চালাবো, সেটা আপনারা একটু কনসিডার করবেন। এই কারণে যে আমাদের যে কোর্স কারিকুলাম, এটা যদি শেষ করতে হয় তাহলে বন্ধের দিনেও আমাদের ক্লাস নিয়ে এটা রিকভারি করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের চিন্তা যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের কারিকুলামে কোন রকম ফাঁকি দিতে চাই না বা ফাঁকি গ্রহণ করতেও চাই না। তো সে কারণে আমরা যথাযথভাবে আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের মডারেটররা ইনশাল্লাহ আপনাদের ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। সেই কারণে তারা বন্ধের দিনগুলোতেও তারা নিশ্চয়ই তাদের ক্লাসগুলো রাখবেন। আপনারাও একটু কাইন্ডলি সেই দিনগুলোকে আপনারা কনসিডার করে থাকার চেষ্টা করবেন, যেহেতু আমাদের এই প্রায় এক সপ্তাহ যে ক্লাসগুলো মিস হয়ে গেল সেগুলো আমাদের রিকভারি করার জন্য। তো আমি আরেকটি ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি যে আমাদের জুলাইতে যে আমাদের চলমান যে ব্যাচ, এই ব্যাচের হচ্ছে যে আপনার সিটিআইএস কোর্সের ফার্স্ট সেমিস্টার এবং এইচবিআরএস কোর্সের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। তো পরিস্থিতির কারণেই সেটা হয় না। আমরা গত 27শে জুলাই ডেট থাকা সত্ত্বেও আমরা সেটা করতে পারি নাই। আমরা এই আগস্ট মাসের মধ্যেই আমরা আপনাদের সাথে আলোচনা করে একটা নির্দিষ্ট দিনে আমরা এটা করব। তবে যে কোনো একটা শনিবারে এটা হবে, সেভাবে আপনারা যারা সিটিআরএস এবং এইচবিআরএস কোর্সের যারা আছেন তারা সেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং পরীক্ষাটা যশোরে অনুষ্ঠিত হবে। তা আমি আমার আলোচনা না বাড়িয়ে আমি সেই চমৎকার আলোচনার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মঞ্জুর খান, তার দিকে আমি যেমন তাকিয়ে আছি আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে আছেন। আজকের টপিকটা অত্যন্ত হৃদয়গ্রাহী একটি টপিক। সেটা হচ্ছে আমরা জানি যে মায়ের হাতের রান্না, এবং এটা খুব স্বাদ। এই স্বাদের পেছনে আসলে বিজ্ঞান কি বলে? মায়ের হাতের রান্না খুব স্বাদ, এখানে বিজ্ঞান কি বলে? এখানে কি যে রান্নার উপকরণ সেটাই কি যথেষ্ট, না আরো কিছু লাগে যেটা মায়ের হাতে আছে? সেটি নিয়েই অত্যন্ত চমৎকার টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের একাডেমি অফ হোমিওপ্যাথির মাননীয় চেয়ারম্যান জনাব মঞ্জুর খান স্যার। স্যার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আমি আবুধাবি থেকে আপনাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে উদ্বিগ্ন ছিলাম বিগত বেশ কিছুদিন চলমান অবস্থান প্রেক্ষিতে। তো আমরা সবসময় একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি সবসময় চেষ্টা করি আমাদের উই জাস্ট কাম আউট উইথ এ পজিটিভ মাইন্ডসেট। কারণ আমরা যদি সবাই উৎক্ষিপ্ত হয়ে পড়ি তাহলে আমাদের চিন্তা চেতনার ক্ষেত্রে আমাদের অনেক ব্যাঘাত ঘটবে। আমাদের আপনারা হয়তো খেয়াল করেছেন গত আমার লাস্ট সেশন যেটা ছিল নীরবতার কথা। নীরবতা মানে আমি চুপচাপ না থাকা, আপনার স্থিরভাবে আপনার চিন্তা করার যে অবকাশ সেটা আমাদের মধ্যে সৃষ্টি করা।
আপনি যদি সেই চিন্তা করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেন, তাহলে আমাদের দ্বারা ভুল হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। তো সেই জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার জীবন প্রবাহের মাঝখানে আমি যেভাবে আমার জীবন চলার পথে আমি দেখেছি, বুঝেছি, জেনেছি, এবং প্রত্যেকটা জিনিসকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করেই আমি সবকিছু ব্যাপারে আমি প্র্যাকটিসটা আমি করে থাকি। তো আসলে এই সমস্যা হওয়ার আগেই আমার মাথায় এই সাবজেক্টে এসছিল। এটা নিয়ে আমি অনেক আগে থেকে আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব যে মায়ের হাতের রান্না এত মজা কেন হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যে গবেষণা আমরা করছি, অর্থাৎ মানুষ অসুস্থ হয় এবং সে অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আমরা ব্যাকওয়ার্ড আমরা চিন্তা ভাবনা করি যে কেন মানুষটা অসুস্থ হলো, এবং তার কারণ আমরা ইমিডিয়েটলি আমরা দেখি যে এর মধ্যে ইমিডিয়েটলি তার লাইফস্টাইলের মধ্যে কি চেঞ্জেস আসছে, এবং সেটার উপর বেস করে নিয়ে আমরা তাকে গাইড করার চেষ্টা করি। কিন্তু না, সবকিছুর পিছনে একটা রহস্য আছে, সবকিছুর পিছনে একটা সাইলেন্ট ওয়েতে কাজ চলে। জীবন যেরকম আপনার জন্ম, আপনি যেভাবে আপনার কেউ বলতে পারে না আপনি পৃথিবীতে কখন আসছেন অথবা আপনার কি হবে, সন্তান কি হবে, কেউ বলতে পারে না। তো প্রকৃতিগত ভাবে যে সেট করা আছে সেই সিস্টেমের উপর বেস করে প্রতিটা মানুষের লাইফের যে সাইকেল যেটা সেখানেই স্থির হয়ে যায় কার পরে কি আসছে। তো আমাদের এই যে মা শব্দটা, মা শব্দের সাথে নারীর যে সম্পর্কের কথা আমি সব সময় বলে থাকি, যে নারীর যে যোগাযোগ, একটা দেখেন নারীর সাথে নারীর যে যোগাযোগ, সেই নারী যখন ডিসকানেক্ট করে দেওয়া হয়, তারপরেও মায়ের যে সন্তানের প্রতি যে আপনার যে টান, যেটা সেই টানের জন্য মা কিন্তু তার সার্বিক সবকিছুই তার সন্তানের জন্য উৎসর্গ করে থাকে। আর এই উৎসর্গ করার প্রেক্ষিতে মানুষের জীবনে দেখা যায় যে মার কাছে সব ধরনের বিষয় শেয়ার আমরা করতে পারি। আমরা ভুল করে এসে মায়ের কাছে স্বীকার করতে পারি, কারোর সাথে দুষ্টমি করে এসে মায়ের আঁচলের নিচে লুকাতে পারি। মা সবকিছুকে কভার আপ করে, অর্থাৎ একটা নিরাপদ অবস্থান। শুধু কি নিরাপদ অবস্থান, মাও তেমনি তার জীবনের সার্বিক সবকিছুই তার সন্তানের জন্য ঢেলে দেয়। আপনি খেয়াল করে দেখবেন যে 24টা ঘন্টার মধ্যে যে ঘরে থাকে মা, তার কোনো ছুটি নেই, তার কোনো ঈদ পার্বণ নেই। ঈদ পার্বণ অথবা যে কোনো পার্বণের অবস্থান আছে, তার কাজ বেড়ে যায়, তার মধ্যে তার কোনো বিরক্তি নেই। কেন নেই? এটারও পিছু একটা রহস্য আছে। তো আজকে আমি এই প্রসঙ্গ যাওয়ার আগে আমি আমার মায়ের কাছের থেকে আমি কিভাবে ছোটবেলায় গল্প শুনতাম, বিভিন্ন এই মায়ের প্রসঙ্গ নিয়ে আমি গল্পগুলা বলবো। এবং এই গল্প বলার আগে এটার পিছনে সাইকোলজিক্যাল অনেক ফ্যাক্টর আছে। আপনার শুধু গল্পের ছলে মায়ের হাতের রান্না মজা লাগে সেটা খেয়ে ভুলে গেলে চলবে না। এর সাথে যে কত কিছু জড়িত আছে, আমাদের আর্থসামাজিক অবস্থার থেকে, আমাদের পারিবারিক সমস্ত অবস্থার থেকে, বহির্বিশ্বের যে অবস্থাকে আমরা যদি চেষ্টা করি, আমরা একটা কিন্তু আর একটার সাথে লিঙ্ক করতে পারি। যেমন আমি শুরুতেই আমি দু একটা কথা বলে নিচ্ছি আপনাদের চিন্তাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের একাডেমির মেইন যে কাজটা হচ্ছে, সে কাজটা হচ্ছে যে আপনাকে স্থিতিশীল করে আপনার চিন্তা করার সুযোগটাকে বাড়িয়ে দেওয়া। কারণ আপনি যখন চিন্তা করতে পারবেন তখনই আপনি নতুন কিছু দেখতে পাবেন, এবং নতুন কিছু দেখতে পেলেই আপনি নতুন কিছু করতে পারবেন। ঠিক আছে? তো আমরা কিন্তু সেই জন্যই আমাদের একই মন মানসিকতার যে মানুষগুলা আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, এবং প্রতিদিন প্রতি সপ্তাহ আমরা একে অন্যের সাথে সংযুক্ত হচ্ছি। নতুন নতুন আমাদের ফ্রেন্ডসরা জয়েন করছে, এবং আমার বিশ্বাস যে যারা জয়েন করছে তারা এর থেকে তাদের জীবনের একটা ধারা তারা খুঁজে পাচ্ছে। অন্তত আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থেকে নিয়ে আমি যথেষ্ট কিছু পেয়েছি। এবার দেখেন, আমি সেদিন একটা শুনছিলাম, একটা মানুষ যখন কারোর অর্ডারকে নিয়ে সে কাজ করতে দিলাম, কাজ করলো, চলে গেল, তাকে লেবার বলা হয়। এই কথাটা খুব সিরিয়াস ধরনের কথা। অর্থাৎ আমি বলে দিলাম, আমার কথা মতো যে কাজটা করা হলো সেটাকে বলে লেবার। অর্থাৎ আমি আমার নিজস্ব চিন্তা থেকে কাজটা করা হয়নি, কারো অর্ডারটাকে আমি ফলো করলাম। ঠিক আছে? আর এরপরে যে মানুষটা
তার চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নিয়ে, অর্থাৎ ব্রেইনকে কাজে লাগিয়ে নতুন ভাবে কিছু করার চেষ্টা করে, তাকে কারিগর অথবা ইঞ্জিনিয়ার বলতে পারেন। কারিগর তার প্রফরমেটের যে তার প্র্যাকটিস গুলো আছে, তার অভিজ্ঞতা গুলাকে সে কাজে লাগিয়ে, ব্রেইনকে কাজে লাগিয়ে সেটাকে সে অঙ্ক করে যে কাজটা করে তাকে কারিগর বলে অথবা ইঞ্জিনিয়ার বলে। কথাটা খেয়াল করেন। এবং সেখানে কিন্তু সে কিছু নতুন কিছু সৃষ্টি করতে পারে। কিন্তু এরপরে একটা বিশাল একটা বিষয় আছে, এর নিয়ে ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে মানুষ তার চিন্তা চেতনার সাথে তার আত্মাকে যখন সংযোগ ঘটিয়ে দেয় এবং তার পরিশ্রম যখন সে করে, তাকে নতুন কিছু সৃষ্টি হয়। তাকে সায়েন্টিস্ট বলা হয়, তাকে আমরা কবি বলতে পারি, লেখক বলতে পারি, আমরা শিল্পী বলতে পারি, গায়ক বলতে পারি, রং তুলির যারা কাজ করে তাদের বলতে পারি। কারণ তাদের ছোঁয়ায় আচরে যখন আপনার মনের মধ্যে একটা আন্দোলন, মানে আপনি আন্দোলিত হন, তার মানে হচ্ছে যে নতুন কোন সৃষ্টি সে করছে, এবং সেই মানুষটাই কিন্তু সবচেয়ে বেশি সুখী। আমি বুঝাতে পারলাম না? তিনটা সেক্টর আছে, এই তিনটা সেক্টর আপনারা নোট করেন, আপনারা ভেবে দেখেন। আমি পরিশ্রম করে কাজ করছি কারো অর্ডারে, আই এম লেবার সিম্পল। আমি যখন আমার বুদ্ধি খাটিয়ে কাজ করছি, কখন আই এম টেকনিশিয়ান অথবা আমি একজন ইঞ্জিনিয়ার। কিন্তু যখন আমার হৃদয়ের অবস্থান থেকে, অর্থাৎ আমার আত্মার অবস্থান থেকে, মনের সে এক গভীর অবস্থা থেকে যখন আমি নতুন কিছু সৃষ্টি করছি, তখন তাকে শিল্পী বলা হচ্ছে, আর্টিস্ট বলা হচ্ছে, সায়েন্টিস্ট বলা হচ্ছে। কথাটা হচ্ছে তেমনি। তো তেমনি ভাবে দেখেন, আমরা যখন আমাদের এই যে আমাদের সম্পর্কের মধ্যে আমরা একে অন্যের জন্য উদার মন নিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা একে অন্যের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, যে যত বেশি সম্পৃক্ততার মধ্যে আপনি জড়িত হবেন, আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকে ভালো থাকতে পারেন এবং আপনার সাথে যারা থাকবে তারাও ভালো থাকবে। ঠিক আছে? তো এর প্রসঙ্গে আমি আরেকটা জিনিস দেখতেছিলাম, শিল্পী প্রসঙ্গে আমি একজনের তার জবানবন্দি, একটা শিল্পী বলতেছে মানুষের মনের মধ্যে সে তার বাবার সাথে যে একটা মেয়ে এবং বাবার সাথে সম্পর্ক যেরকম হয়, যখন অনেকে দেখা যায় শিল্পী খুব নাম করা শিল্পী হয়ে গেল, সেই শিল্পী বলতেছে যে আমি এক সময় আমার বাবার সাথে কিছুটা অহংবোধ নিয়েই আমি বাবার সাথে একটা বিষয়ে আমি আর্গুমেন্ট করেছিলাম এবং কঠিন ভাবে আমি বাবাকে বলেছিলাম এটা না। তখন তার বাবা তাকে একটা কথা বলেছিল, আমার কথাটা খুব ভালো লেগেছে, জন্য আমি আপনাদের শেয়ার করছি, এবং এরপরে আমরা উই আর জাস্ট গোয়িং ব্যাক টু আওয়ার মেইন ডিসকাশন। সে বাবা বলতেছে, কথাটা খেয়াল করেন, যেটা ইগো বলে, অহংবোধ থেকে উঠে আসা কথা সবসময় কটু হয়। অহংবোধ থেকে উঠে আসা কথা সব সময় কটু হয়। শব্দের জাদুকরি যেখানে শেষ, শব্দের জাদুকরি যেখানেই শেষ, গানের মাদকতা সেখান থেকে শুরু হয়। অর্থাৎ আপনি গান শোনার মধ্যে যখন আপনার মধ্যে তার ভিতরে ঢুকে গেলেন, সেটা আপনার আত্মার সাথে যে সংস্পর্শতা আপনার আসলো, যত কথাই হোক মিলে যাওয়ার মাঝখানে আপনি একটা মাদকতা আপনার মধ্যে সৃষ্টি হয়। তার মানে হচ্ছে যে আপনি যত বড়ই হন না কেন, যত ক্ষমতাই আপনার থাকুক না কেন, যে কোনো ভাবে যে অবস্থানে আপনার থাকেন না কেন, যদি আপনার মধ্যে অহংবোধটা সৃষ্টি হয়ে গেল, আপনার কাছে যা বের হবে সেটা কিন্তু কটু কথা। ঠিক আছে? তো এখন আমি আমাদের মায়ের গল্পের প্রসঙ্গে আমরা চলে আসি। মায়ের গল্প প্রসঙ্গে আমার মার সাথে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, তা নিয়ে আপনাদের শেয়ার করছি, কারণ এটা কিন্তু অনেক জায়গায় আপনি কানেক্ট করতে পারবেন। গল্পটা খুব সাধারণ ছিল, আমার মাথায় এখনো আছে। এক রাজার বাড়িতে কাজের মেয়ে মানুষ কাজ করত। সে কাজ করার পরে দিন শেষে তার পয়সা নিয়েও চলে আসতো, সাথে তার রান্না করার সময় ভাতের যে মার যেটা আছে সেটাকে একটা পটে নিয়ে আসতো। মাছ কাটলে মাছের মাথা, যে আপনি নাড়ি ভুড়ি যেগুলো ছিল, এগুলো সব মানে ওয়েস্টেজ যে আইটেম গুলো আছে এগুলো নিয়ে আসতো বাসায়, এবং আসার পরে এটাকে সে তার যত্ন করে এইটাকে আবার পরিষ্কার করে একটা সিদ্ধ করে লবণ দিয়ে নিয়ে কোন রকমে তার দুটো ছেলে ছিল তাদের খাইয়ে বড় করেছে। কিন্তু মা এত বুদ্ধিমতী ছিল, মা কিন্তু তার কষ্টের উপার্জন দিয়ে তার সন্তান দুটোকে লেখাপড়া করিয়েছিল। একদিন দেখা গেল সে ছেলেরা খুব ভালো করেছে, এই শহর ছেড়ে অনেক দূরে শহরে যে খুব নাম করলো তারা দুইটা ছেলে।
দুইটা ছেলেই এত নাম করলো যে খুব নাম করা বড় সরকারি চাকরিজীবী হয়ে গেল, এবং দেখা গেল মা ওখানে তার ছেলের জন্য অপেক্ষা করে, ছেলে আসতে পারে বিভিন্ন কাজের চাপে। আমি খুব শর্ট করে আমি কথাটা শেষ করছি আপনাদের চিন্তাটা করার জন্য। পরবর্তী পর্যায়ে দেখা গেল সে আর এক রাজ্যে যেটা ছিল, দেখতে সুদর্শন ছিল, ভালো চাকরি করত, ওই এলাকার সবচেয়ে বড় লোক যে ছিল তার দুটো মেয়ে ছিল, এই দুটো মেয়েকেই এই দুটো ছেলের সাথে বিয়ে করিয়ে দেয়। বিয়ে করিয়ে দেওয়ার পর তারা তো ভাবছে ছেলে দেখতে সুন্দর, এত ভালো লেখাপড়া, তারা জিজ্ঞেস করে তাদের বাড়ি কোথায়, অমুক রাজ্যে অমুক জায়গায়। কিন্তু তারা দেখেনি এত সুন্দর ছেলে, এত সুন্দর তার অবস্থান, তো তাদের যত্ন প্রচুর করা হচ্ছে, প্রতিদিন তাদের জন্য ভালো ভালো রান্না করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। কিন্তু দুটো ছেলেই বলে অনেক দিন মায়ের হাতের রান্না খায়নি। এখন তার বউরা আরো ভালো করে, তার শাশুড়ি আরো ভালো করে রান্না করতেছে, কিন্তু কোনোভাবেই ছেলে দুটোকে খুশি করতে পারতেছে না যে না, তোমাদের মায়ের থেকে আমি আরো ভালো রান্না করতে পারি। প্রতিদিনই একই কথা, খাবার পর বলতেছে মায়ের হাতের রান্না অনেক দিন খায় না, মায়ের হাতের রান্নার মতো হয়। আবার বলে কি ঘুমোতে গেলে এত পালঙ্কের মধ্যে নরম বিছানা, এত সুন্দর বিছানা, সেই বিছানায় শুয়ে বলে যে না, মায়ের হাতে বিছানায় অনেক দিন ঘুমায় না, বা ঘুমটা পুরো হয় না। তো এই অবস্থা শুনে দুটো মেয়ে বললো চলো আমরা শ্বশুর বাড়িতে যাব। ছেলে জানে যে আমি শ্বশুর বাড়িতে কোথায় নিয়ে যাব, নিয়ে যায় না। অনেক পীড়াপিড়ির পরে তাদের নিয়ে রওনা দিল। রওনা দিয়ে দেখা গেল এক রাজ্য ছেড়ে আরেক রাজ্যে আসতেছে, দেখা যাচ্ছে বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। মেয়েরা জিজ্ঞেস করতেছে এইটা কি তোমাদের বাড়ি? বলে মেয়ের পরে। তো মেয়ে দুটোর মনের মধ্যে আছে নিশ্চয়ই এর থেকে আর বিশাল বড় কোনো বাড়ি হবে। শেষ পর্যন্ত যায় তাদের যে গাড়ি যেখানে থামলো সেটা একটা জীর্ণ কুটিরের পাশে, বট গাছের পাশে জীর্ণ কুটির। সেখানে থামার পরে সে বললো তুমি এখানে ওয়েট করো, আমি বাজার করে নিয়ে আসি। তখন মেয়ে দুটো জিজ্ঞেস করলো যে এই ছেলের কথা প্রসঙ্গে বললো, শেষ পর্যায়ে তারা জানলো যে এই রাজার বাড়িতে যে কাজ করতো যে মহিলা, সেই মহিলার সন্তান ছিল, তাদের জীর্ণ কুটিরেই তারা থাকতো। মেয়ে দুটো অত্যন্ত ইন্টেলিজেন্ট ছিল, তো ভাবলো যে ঠিক আছে তারা কি খেত, বলতো যে ভাতের মার আর এই সমস্ত জিনিসের যে বাছর জিনিসগুলো আছে সেগুলাকে দিয়ে রান্না করতে, সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়াতো, তাতেই তাদের খাওয়া শেষ। তো ছেলে দুটো যায় বাজার করে নিয়ে আসছে। আসার পরে একইভাবে মাছ ভালো করে রান্না করলো, তাদের জন্য ভালো ভালো ভাত রান্না করলো। কিন্তু ওই মায়ের রান্না করা যে অবস্থান, অর্থাৎ ভাতের মার যেটা আপনার মাটির শানকিতে দিল, আর ওই আপনার যে নারী ভুড়ি অথবা অন্যান্য যে অংশ লবণার একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে দিল, ওটা খেয়ে নিয়ে তারা বললো আহা হা হা হা, এতদিন পরে মায়ের হাতের রান্না খেলাম। এখন প্রশ্নটা আমার ছিল ওই সময়ও, এবং রাত্রে ঘুমানোর সময় যখন বলছে তখন বলতেছে তার মা চট পেটে দিত আর মাথার জন্য একটা পিড়ি দিয়ে দিত, ওই মাথায় পিড়ি দিয়ে ওই চটের মধ্যে ঘুমায়, তাদের রাত্রে ঘুমটা অনেক চমৎকার হয়েছে। এখন এখানে চিন্তার বিষয়টা হচ্ছে যে সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের হাতের যে জিনিস সে খেয়েছে, মা যে জিনিসটা খেয়েছে, সেটার যে মানে মানে ক্রমধারায় তার মধ্যে যে অবস্থানটা, ভালো লাগা এবং খারাপ লাগাটা, এটার উপরে একটা বিশ্লেষণ করার জন্য আজকে আমি প্রেজেন্টেশন আমি তৈরি করেছি। আশা করি আপনারা এটাকে বুঝতে পারবেন। আমার মনে হয় যে আমি একটা বিভিন্ন লেভেলে জিনিসটাকে নেওয়ার জন্য চেষ্টা করছি, আপনাদের চিন্তার খোরাক হিসাবে আমি এটাকে তৈরি করছি। আমি আমাকে সময় দেন, আমি শুরু করছি আমার নেক্সট স্লাইডের অবস্থানকে। আমি বলতেছি যে আমার প্রথম স্লাইডটার মধ্যে একটা মাটির শানকিতে আপনার পান্তা ভাতের মধ্যে আপনার একটু পেঁয়াজ আছে, 3-4টা কাঁচামরিচ আছে এবং লেবু আছে, এবং নিচে দেখা যাচ্ছে যে আপনার আলু ভর্তা, ওদিকে আপনার ডালের বড়া, ওদিকে ইলিশ মাছ ভাজা, প্লাস ওদিকে আপনার দেখা যাচ্ছে মুগ ডালের একটা ডাল দেখা যাচ্ছে। কিন্তু আমি কেন জিনিসটা এইভাবে তৈরি করার কারণটা কি? ইমাজিনারি অ্যাবিলিটি তৈরি করার জন্য। এটা আমাকে আপনারা ভেবে দেখবেন, আমি যে জিনিসটা তৈরি করছি, আমি আপনাদের আগেই বলেছি আমি একটা এমন সংস্থানে কাজ করেছি যে খাদ্য এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের খাওয়ার যে বিভিন্ন রকমের প্রকারভেদ আমাকে কোনোদিন আকৃষ্ট তেমন ভাবে করে না, কিন্তু আমার মায়ের হাতের রান্না আমাকে আকৃষ্ট করে। কেন আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি? একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি কথাগুলো শেয়ার করব। আপনারা যারা দোজ হু আর ইন্টারেস্টেড, এগেইন আমি বলবো, আপনারা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন আপনার মায়ের হাতের রান্না, আপনি কি কি খেয়েছেন, কোন অবস্থায় খেয়েছেন, কোনটা ভালো লেগেছে, কোনটাতে আপনার সুখবোধ বেশি হয়েছে।
তার মানে যে আমার চিন্তা চেতনার সাথে আপনি মিলবে না, কিন্তু আমি আমার মায়ের হাতের রান্না খেয়ে আমি যে স্বাদটা প্রথম অবস্থায় আমার জীবনে আসছে সেটা আমার সারা জীবন আমার চলে যাবে, যেটা জেনেটিক্যালি বলে এটা প্রফরমেটেড। সেই জিনিসটা আসলে বিষয়টা খাওয়া অথবা এই বিষয় না, আমাদের অত্যন্ত গভীর ভাবে আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস ওতপ্রোত ভাবে জড়িত, অত্যন্ত ওতপ্রোত। আর এই জিনিসটা বুঝতে পারলেই একাডেমির যে আমাদের শিক্ষা অথবা আমাদের মধ্যে যে আমাদের উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এখান থেকে আমাদের চমৎকার কিছু মেধা বের হয়ে আসবে, যারা দেখতে পাবে, চোখ বন্ধ করলেই দেখতে পাবে অনেক কিছু। আর এই দেখতে পাওয়াটাই হচ্ছে আবিষ্কার, দেখতে পাওয়াটাই হচ্ছে সমাধান। এই দেখতে পাওয়ার মাঝখান থেকে যে সমাধান পাবো, আমরা সেই সমাধান নিয়ে এগিয়ে যাব এবং আমরা সেখানে আমাদের অনেকের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। দেখেন নেক্সট স্লাইডটা দেখেন, এখানে বলতেছে সায়েন্স বিহাইন্ড মাদার্স ফুড টেস্ট দ্য বেস্ট। এরা বলতেছে মায়ের হাতের খাওয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণ আছে? এটা আনভেইলিং দ্য কুলিনারি ম্যাজিক অফ দ্য হোমমেড মিলস। মানে এই যে এরা আবার যারা যারা ফুডের উপর এক্সপার্ট শেফ যারা আছে, এতে প্রচুর গবেষণা করেছে। এই যে দেখেন, এই যে প্রেজেন্টেশনটা করেছে, সিম্পলি মাছ আপনি মনে করেন রুই মাছটা ভেজেছে, দেখেন কিভাবে প্লেসিং করেছে, মাঝখানে ভাত দিয়েছে, তার মধ্যে আপনার ঢেঁড়স ভাজি দিছে, তার মধ্যে একটু ডাল আছে। কিন্তু যে কোনো জিনিসকে যদি উপস্থাপন আপনি সুন্দর করতে পারেন, তাহলে আপনার খাওয়ার একটা রুচিবোধ সৃষ্টি হবে, সুন্দরের প্রতি আকর্ষণ কার নেই। এবং দেখেন প্রকৃতিগতভাবে কলা পাতার উপরে কেটে নিয়ে বিছানার উপরে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রেজেন্টেশনই মানুষের জীবনের অনেক ব্যবস্থাকে অত্যন্ত সহজ করে দেয়। এই বর্তমানে দেখেন আমাদের যে বর্তমানে ট্রেডিশনাল যে ওয়ে মানুষ যেটা চলতেছে, এই মায়ের খাওয়ার কাছে কোনো খাওয়া কোনোদিনই আপনার মানে কম্পেয়ার করতে পারবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, এর কারণ একটাই, কারণ হচ্ছে মায়ের খাওয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে হৃদয়ের স্পর্শ থাকে, যেখানে হৃদয়ের স্পর্শ থাকে। মা যখন কোনো খাবার তৈরি করে তার সবচেয়ে প্রিয়জনের জন্য তার সে যত রকমের তার কষ্ট হোক যেটা হোক, সবচেয়ে ভালো জিনিসটাই তার সন্তানের মুখে তুলে দেওয়ার চেষ্টা করে। আর তার যে ভালোবাসার এই যে জিনিসগুলাকে আপনারা আসলে অনেক লম্বা ভাবে কথাগুলো বলার প্রয়োজন আছে, কিন্তু যেহেতু আমাদের সময় কম, আমি চেষ্টা করছি যে আপনাকে ওয়ান বাই ওয়ান এই সাইড গুলা আমরা নিয়ে যাচ্ছি এবং এটা নিয়ে রিসার্চ চলতেছে, বুঝলেন? মানুষ রিসার্চ করে খুঁজে পাচ্ছে যে এটা কেন হয়। যখন আপনার স্বচ্ছ মন এবং মমতার ছোঁয়া যখন থাকবে, তখন সেখান থেকে যা বের হবে তা অত্যন্ত স্বাদেরই হয়ে থাকবে। এবার দেখেন নস্টালজিক অ্যাপিল অফ মাদার্স কুকিং। নস্টালজিক মানে কি? স্মৃতিময়। মানুষ দেখেন মা রান্না করছে, ছেলে তার পাশে, ছেলেকে দেখাচ্ছে কিভাবে রান্না করতে হয়। এর ছবিগুলো খেয়াল করেন, এক একটা মানুষের জীবনে এক এক ভাবে এরকম অবস্থান আপনাদের অনেকের হয়তো আছে। যেমন আমিও আমার মায়ের সাথে রান্না করেছি, কিভাবে মায়ের অবর্তমানে মাকে ভেবেছি, আমি রান্না করেছি, সত্যি চমৎকার রান্না হয়েছে। কারণ ওই মায়ের চিন্তা চেতনাকে যখন নিজের মধ্যে ধারণ করেছি, তখনই আমি দেখতে পেয়েছি যে আমার হাতের রান্নাটা অত্যন্ত চমৎকার হয়েছে, যেই খেয়েছে বলে ভালো হয়েছে। কেন? এই ভালোবাসা, এই মমতা, এই মমত্ব বোধটা আপনি যত চমৎকার ভাবে আপনি গুছিয়ে নিয়ে আসবেন, আপনার হাতের রান্না ততই চমৎকার হবে। এখন আমরা যদি আমাদের শৈশবে ফিরে যাই, জার্নি ব্যাক টু দ্য চাইল্ডহুড, এখানে বলতেছে হোমমেড মিলস আর synonyms with nostalgia, synonyms to the nostalgic, অর্থাৎ এটা মানসিক মনস্তাত্ত্বিক অবস্থানের মধ্যে সে চলে যায়, অর্থাৎ স্মৃতি এবং এর মাঝখানে ফিরে আসে। এবং এটার অভিজ্ঞতা, এর যে অভিজ্ঞতা, এর অভিজ্ঞতা নিয়েই আমরা 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 আসলে অপেক্ষা করি যে আমার মা আজকের টেবিলে, খাওয়ার টেবিলে আমাদের কি ধরনের খাওয়া দিবে। কারণ মা তার পরিকল্পনা অনুযায়ী যে রান্না করে, আমরা জানি না আজকে কি রান্না হচ্ছে, ঠিক আছে বাজার করে আনা হয়েছে, কিন্তু সেই বাজার থেকে কি ধরনের খাওয়া হবে সেটা বলার কোনো ক্যাপাসিটি আমাদের নাই। মা রান্না করার পরে যখন টেবিলে খাওয়াটা দিচ্ছে, তো এটা আমাদের কি করতেছে? আমাদের শরীরকে উজ্জীবিত করছে, নারিশ করছে, এবং সেই সাথে
আমাদের আত্মাকেও এ খাওয়া অনেক তৃপ্তি দিচ্ছে, এবং এর মধ্যে খাওয়ার মধ্যে আমাদের আনন্দ আছে এবং সিকিউরিটি, যেটা এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আমাদের কোনো ক্ষতি হতে পারে। মায়ের হাতের রান্না খেয়ে কেউ অসুস্থ হয়েছে এরকম কোনো ইতিহাস বা এ নজির কোথাও নেই, তাই না? এরপর দেখেন রান্নাগুলোকে উপভোগ করেন, দেখেন বিভিন্ন ভাবে তৈরি, আপনি কড়াইয়ের মধ্যে রান্না করে রেখেছে, আপনাদের দেখলে, কান না দেখলে আপনার লোভ জাগবে না। এবার চলে আসতেছি আমরা ইউনিকনেস ইন এভরি বাইট। আমাদের প্রতিটা লোকমাতেই, প্রতিটা কামড়ে, মায়ের হাতের রান্নার প্রতিটা কামড়ের মধ্যে ইজ এ পার্সোনালাইজ টু পারফেকশন। একান্ত ব্যক্তিগতভাবে চমৎকার কৌশল নিয়েই রান্নাগুলো তৈরি হয়। আর এই গোপন তত্ত্ব যেগুলো আছে, এই টেস্টটা হচ্ছে, মায়ের হাতের রান্নাটা হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত টাচের উপর ডিপেন্ড করে, অত্যন্ত একান্ত টাচের উপরে। এবং সে স্বপ্ন দেখে যে আমি আমার জীবনে যেটা আমি খেতে পারিনি আমার সন্তানকে সেটা খাওয়াবো। তখন সে বিভিন্ন ভেবে নিয়ে সেটাকে তৈরি করে তার সন্তানের মুখে তুলে দেওয়ার পরে সে সন্তান ওটা যখন খায় মায়ের তৃপ্তি তার থেকে অনেক বেশি। এবং এই চিন্তা করেই এখন বর্তমানে আপনারা তো খেয়াল করেছেন যে আজকাল আপনি ইন্টারনেটের যুগে এখন ফুড ব্লগার যারা হয়েছে, আপনি চিন্তা করবেন তারা কিন্তু ফুডের ব্লগ তৈরি করার মধ্যে প্রতিটা জায়গায় কিন্তু বলতেছে মায়ের হাতের রান্না। যখনই দেখবেন যে মায়ের হাতের রান্নার কথা আপনি ব্লগে তৈরি করছে, আপনি দেখবেন যে সেটা শুট মিলিয়ন্স আপনার তার কভার হয়ে যাচ্ছে। এটা কি প্রমাণ করে না মায়ের প্রতি যে মমত্ববোধ, মায়ের যে রান্নার প্রতি যে আকর্ষণ, তার যে ছোঁয়া, এর তুলনা আপনার কিছুতেই হয় না। এখন সেটা চিন্তা করে নিয়ে 5 স্টার হোটেল গুলার খাওয়ার যে আপনি বিভিন্ন ভাবে যারা শেফরা এত চমৎকার রান্না করছে, রান্নার মধ্যে এক্সপার্ট কিন্তু ছেলেরাই, যত পৃথিবীর বিখ্যাত শেফ সবাই কিন্তু ছেলে। কিন্তু ওই ছেলের মা যখন রান্না করে, অর্থাৎ ওই যে শেফ, যে ফেমাস শেফ, যে সেলিব্রিটি শেফ, যে তার মা যখন রান্না করে সে বলে আমার মায়ের রান্নাই সবচেয়ে ভালো। তার মানে কি, এখানে তার মায়ের যে মমতাটা, এই ছোঁয়াটা তার মধ্যে আছে। এখন আমরা বলতে পারেন ছোঁয়া কি খাবার মধ্যে লাগে? আসলে তা না। আপনারা হয়তো জানেন আমাদের শরীর থেকে কিন্তু ননস্টপ এনার্জি ভাইব্রেট করে, আমাদের শরীর থেকে নন স্টপ এনার্জি ভাইব্রেট করে। আপনারা তো জানেন যে আপনার শরীর থেকে যে পরিমাণ এনার্জি বের হচ্ছে সেটা 4.5 ফিট এরিয়া জুড়ে কিন্তু সেটা থাকে। যদি আপনার চিন্তা চেতনার মধ্যে কোনো নেগেটিভ ফ্লো থাকে, খারাপ কোনো চিন্তা চেতনা থাকে, আপনি সতর্ক হয়ে যাবেন। আপনি ওই ধরনের মানুষের কাছে আপনি থাকলে কিন্তু আপনি অস্বস্তি ফিল করবেন। কিছুক্ষণ পরে আপনি টের পাবেন না আমার খারাপ লাগছে কেন, কিন্তু সে মানুষটা আপনি কিচ্ছু করেনি, কিন্তু তার শরীর থেকে যে নেগেটিভ যে আপনার ভাইবস গুলা বের হচ্ছে সেটাই আপনাকে ডিস্টার্ব করে ফেলতেছে। আবার আপনার খেয়াল করে দেখবেন যে কোনো জায়গায় আপনি গেছেন, একটা মানুষ চুপচাপ বসে আছে, কথা বলতেছেন, আপনার মাথা ধরা ছিল, আপনার বিরক্তি ভাব ছিল, আপনার মনটা ফুরফুরে হয়ে গেল। প্রত্যেকে ওই পজিটিভ মাইন্ডেড মানুষের শরীর থেকে যে ভাইব্রেশনটা বের হচ্ছে, এটা শরীর দিয়ে আপনি যখন প্রবাহিত হয় অটোমেটিক্যালি আপনি ভালো ফিল করেন। তো এবারে এখন আমরা যদি কানেক্ট করার চেষ্টা করি, মা কি কোনোদিন সন্তানের জন্য খারাপ চিন্তা করতে পারে? মা তার সন্তান, ভালো সন্তানকেও ভালো, অর্থাৎ সে খুব ভালো রেজাল্ট করে সন্তান, সবার সুনাম নেওয়া সন্তানকে যেভাবে আদর করে, সবচেয়ে দুষ্ট সন্তানকে তার চেয়ে একটু বেশি আদর করে। কারণ দুষ্টটাকে ব্যালেন্স করার জন্য একটা আদর বেশি দিতে হয়, সেখানে তার পজিটিভ এনার্জিটা সব সময় থাকে। আরো একটা কথা বলতেছি, অনেক অভিজ্ঞতা, কথার কথা বলতে হয়। আপনারা হয়তো শুনে থাকবেন যে হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন, একজন বলতেছে এই তোমার মা বোধহয় শাক বিলাইছে, মানে শাক বিলানো আর কি। আপনি গ্রামের মধ্যে অনেক আছে না, আমার হয়ে গেল এই বাড়িতে সেই বাড়িতে দেয়, এই যে দেওয়ার যে প্রবৃত্তিটা, এটা বলে যে তোমার মা নিশ্চয়ই শাক বিলিয়েছে যার জন্য তুমি এই ইয়ে থেকে বেঁচে গেল। তার এটা তো সাইন্টিফিক্যালি প্রুভেন। কারণ আপনাকে সব সময় আপনার মায়ের যে পজিটিভ ভাইবস গুলো আপনাকে বাঁচিয়ে রাখে।
এটা নিয়ে আলোচনা করতে অনেক, এইটুক কথা নিয়ে আমরা 2-4 ঘন্টা আমরা কথা বলতে পারি, শুধুমাত্র এইটুক। অর্থাৎ মায়ের যে ভাইব্রেশন, মা বলতে পারে আপনি যখন অসুস্থ। আমি ব্যক্তিগতভাবে অনেকবার আমি অভিজ্ঞ হয়েছে, মানে আমার অভিজ্ঞতা হয়েছে, আমি অসুস্থ ছিলাম, মা টেলিফোন করে বলতেছে যে বাবা কি ব্যাপার, তুমি টেলিফোন করলা না যে সকালে? আমি কিছু বলতেছি না, পরে কি হয়েছে তোমার বলো, আমার মনে হয় তোমার শরীরটা খারাপ। আমি বললাম মা আমি একটু জ্বর আসছে তো, তার জন্য কথা বলতে ইচ্ছা করতেছে না। তো কিভাবে সেটা টের পেলো? এর পিছনেও কারণ আছে, আমার মা বলেছে। তো সেই সব বিষয় নিয়ে এখন আপাতত আলোচনা আমি করছি না। তবে এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে যে মায়ের সাথে সন্তানের যে নারীর সম্পর্ক যেভাবে, তার প্রত্যেকটা জিনিস ওই কারণেই অত্যন্ত চমৎকার আমাদের হয়ে থাকে। এবার দেখেন, মা যখন এ ধরনের আপনার যে টিকিয়া বানাচ্ছে অথবা যে আপনার এর মধ্যে বানাচ্ছে, সেটা আপনি খাবেন, কিভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে আপনার কাছে দিচ্ছে, খেয়াল করে দেখেন। আপনার প্রত্যেকের জীবনে এই ধরনের ছোট ছোট ঘটনা আছে। রিয়েলাইজ করার চেষ্টা করেন, ফিল করার চেষ্টা করেন। আপনি যত বেশি ফিল করবেন আপনি তত বেনিফিটেড হবেন। এটা শুধু দেখার জন্য দেখা না, শোনার জন্য শোনা না। আমাদের প্রত্যেকটা সেশনের মধ্যেই একটা করে কিন্তু আছে। আমি প্রতিদিনই চেষ্টা করি, আমি যেখানে ভালো থাকি, ভালো চিন্তা আসে, ভালো কথা আসে, প্র্যাকটিস করার চেষ্টা করি। এটাকে আমাদের স্প্রেড আউট করতে হবে। আর এই স্প্রেড আউটটা, পজিটিভ যে থট গুলাকে আমরা স্প্রেড আউট করলে আমাদের পরিবেশ পরিস্থিতি ভালো হতে অবশ্যই বাধ্য। এবার আপনি খেয়াল করেন, গ্রামের বাড়িতে আপনি খেয়াল করেছেন, আপনি দেখেছেন মা এক হাতে দেখেন যে আপনার এই বটিতে বসে বসে সব সবজি কাটছে, ওদিকে দেখা যাচ্ছে আপনার বউ হয়তো মশলা পিষছে, ওদিকে সামনে যে শিং মাছ আছে। এই যে জিনিসগুলো প্রাকৃতিক ভাবে আমরা তো খেয়াল করি না, কিন্তু বিদেশ বিভূয়ে থেকে এই জিনিসগুলো এখন আমার কাছে প্রচুর আমার মিসিং হয়। রান্নার পরে দেখেন কিভাবে মশলা কষানো মুরগির মাংস খাচ্ছি। এরপরে চলে আসতেছে আমাদের হেলদি অপশন, স্বাস্থ্যকর খাওয়া কি। এখানে বিষয়টা হচ্ছে কি জানেন, আমরা যারা এই খাওয়া খাই, যে আমরা হোলসাম, মানে হোলসাম হচ্ছে স্বাস্থ্যকর, এবং যে 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 ইনগ্রিডিয়েন্টস যেটা আছে এবং নিউট্রিশনাল ভ্যালু যেগুলো আছে, এই জিনিসগুলো মা সবসময় খেয়াল করে যে এটার সাথে এটা যাবে, এর সাথে এটা দিলে এটা কাজে লাগবে, এটা দেওয়া যাবে না, এটার সাথে এটা চলে না। আমাদের, আপনারা তো খেয়াল করবেন, বাজার করে আসার পরে কিন্তু বলে দেয় যে এই মাছের সাথে এই সবজিটা দিতে হবে, অথবা এর সাথে এটা চলতে হবে। এ না হলে কিন্তু মিলবে না। এটা হচ্ছে কমপ্লিটলি সায়েন্টিফিক্যাল, এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এবং এটা আপনার বডিকে সেইভাবে অ্যাবজর্ব করে। তো মা যখন রান্না করবে যেটাই দিবে, দেখেন একটু আলু ভর্তা করে যদি আপনাকে দেয়, ডাল দিয়ে আপনি খান, আলু ভর্তা, ডাল এবং রাইস, এটা অল গোস টু দ্য ভেজিটেরিয়ান সাইড। এটা খাওয়ার কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে আপনার ক্ষুধা লাগছে। তার মায়াটা কি, যে তারাও জানে যে কোন সময় কোন খাওয়াটা দিতে হবে, কিন্তু এখন কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে সরে গেছি। আমরা অনেক দূরে সরে গেছি। আর এই সরে যাওয়ার জন্য, এই অনিয়মের জন্য আমাদের স্বাস্থ্যের আমাদের ক্ষতি নন স্টপ হচ্ছে। আমরা বুঝে উঠতে পারছি না আমরা কেন অসুস্থ হচ্ছি। বিকজ অফ দ্য লাইফস্টাইল, বিকজ অফ দ্য স্বাভাবিক জীবন চলার যে পথটা। আমরা যখন দেখেন, চিন্তা করেন, আমাদের গ্রামের বাড়িতে মা যদি কিছুই রান্না করে, একদম সবকিছু ফ্রেশ, আপনি গাছের থেকে লাউটা নিয়ে নিল, অথবা বাজার থেকে ফ্রেশ সবজি আসলো, তারপরে যে প্রোটিন বলেন, প্রোটিন বলতে কি বোঝে, আপনার মাংস যেটা আসতেছে ফ্রেশ মাংস আসতেছে, মাছটা নদীর থেকে ফ্রেশ মাছ আসতেছে, তারপরে আপনি যেটাই বলেন না সবই ফ্রেশ। পুরনো বাসি খাওয়া তো কোনোদিন আমাদের খাওয়া হয়নি। এখন কি হয়েছে, ফ্রেশ মাছ যমুনার থেকে উঠে নিয়ে এসে বাসার ফ্রিজে রেখে নিয়ে 7 দিন পরে সে মাছ কেটে নিয়ে তাও খাওয়া হয়। তো হেলথিয়ার অপশন হলো কোত্থেকে? এখানে আমাদের যে মডার্ন স্টাইলে রাখার যে অবস্থান, এ তো ক্ষতির কারণ হচ্ছে। আবার মাংসের কথা বলেন, মাংস এখন ফ্রিজের মধ্যে 6 মাস 1 বছর মাংস রেখে, সেই মাংস আপনি যদি 6 মাস 1 বছর পরে খান, আপনার শরীর কিভাবে আপনার টিকতে পারে? কিন্তু আগে দেখেন, আপনি যাই কিছু খান ফ্রেশ, সকালের খাওয়া সকালেই শেষ, দুপুরের খাওয়া দুপুরেই শেষ, রাতের খাওয়া রাতেই শেষ। যদি আপনি পান্তা ভাত খেতে চান, একটু চাল বেশি করে দিয়ে রাখবে, সেটাকে পানি দিয়ে রাখবে, সাথে একটু ডাল রেখে দিলে পরের দিন সকালে পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আপনি খেয়ে নেবেন। বাই দ্য ওয়ে, পান্তা ভাত কিন্তু অত্যন্ত ভালো আমাদের শরীরের জন্য। আগামীতে সুযোগ আসলে আমি পান্তা ভাতের উপরে বিশাল একটা আলোচনা আপনার করব, এবং অত্যন্ত স্বাস্থ্যকর খাওয়া। ম্যাজিক অফ ট্রেডিশন,
এখানে দেখেন আমি আমি ইচ্ছা করে মজার মজার মানে রান্নাগুলার ছবিগুলো দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা হয়তো এই ধরনের জিনিস আপনাদের পাস করেছে। এগুলা কিন্তু এক ধরনের অ্যাপিটাইট আপনাকে তৈরি করে, আপনাকে ভিজুয়ালাইজ করায়, আপনাকে আপনাকে একটা সেন্সেশন আপনার মধ্যে ক্রিয়েট করে। আর এগুলাতে কিন্তু আপনি বাই ডিফল্ট এই ধরনের খাবার যখন আপনি খেয়ে খাবেন, যখন আপনি মিনিমাম আধা ঘন্টা এর উপরে আপনার গবেষণা হবে, আপনার ফুডটা অটোমেটিক্যালি ডাইজেশন আপনার হয়ে যাবে। কিন্তু আমাদের ব্যবস্থা হচ্ছে খাওয়া আসতে ধুমধুম খেয়ে ফেললাম। এই জন্য প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, বডির যে অর্গান, আপনি বিভিন্ন জায়গা থেকে যে আপনি যেসব গ্ল্যান্ডসের থেকে যেসব রস বের হওয়ার কথা, হজম করে তার আগেই যদি খেয়ে ফেলেন, এটা যে পেটের মধ্যে স্টাক করে থাকবে এবং দেখা যাবে কনস্টিপেশন হচ্ছে অথবা গ্যাসের ফর্ম হচ্ছে। একটা কথা সবসময় খেয়াল করবেন, কোনো জায়গায় কোনো কিছু করার আগে, হওয়ার আগে, গেট এ মেন্টাল পিকচার ইন ইউর মাইন্ড। মনোছবি তৈরি করেন, এই মনোছবির উপরে বেস করে নিয়ে যখন আপনি ভাবতেছেন রান্না হচ্ছে, কত সুন্দর দেশি মুরগির বাসটা বেরোচ্ছে, কখন রান্না হবে, কখন শেষ হবে, আমি সে খাবো, এদিকে মন মানসিকতা সব কিন্তু তৈরি হচ্ছে, এদিকে আপনার গ্ল্যান্ডগুলো মানে পুরোপুরি কাজে লাগতেছে। যেই মুখে আপনি দিলেন সব রস পড়া শুরু করলো, যাই খাচ্ছেন চাবিয়ে খাচ্ছেন, চিবিয়ে খাচ্ছেন, সেটা আপনার মুখে যেরকম মজা লাগতেছে সম্পূর্ণ শরীর সেটাকে ফিল করবে, আর পেটের ভিতরে যখন যাবে সে তার ডাইজেশন সিস্টেমটা প্রপারলি করতে পারবে। এখানে কথা হচ্ছে যে মাদার্স ফুড ইজ এ বিউটিফুল ব্লেন্ড অফ ট্রেডিশন এন্ড ইনোভেশন। মায়ের খাওয়াটা হচ্ছে আমাদের যে মানে আমাদের যে এক একটা এলাকার ফুডের এক একটা ট্রেডিশন আছে, এবং এই ট্রেডিশনটাকে মা অনেক সময় বিভিন্নভাবে নতুন ভাবে উপস্থাপন করে, এবং যার জন্য এই খাওয়াটা ক্রমান্বয়ে আপনার জন্য ভালো হয়, এবং এজ বাই এজ এটা আপনি চলতেই থাকে। এরপরে দেখেন আর একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন, এটা চিটগাংয়ের ফেমাস মাংস কালা ভুনা বলা হয়, যা হোক এটা আমি দেখানোর জন্য দিলাম। এরপরে চলে আসেন ইমোশনাল কানেকশন, যে কথাটা আমি বলতেছিলাম, কেন টেস্ট অফ লাভ, কেন আপনার ফুড এত টেস্টি হয়। এখানে একটা ইমোশনাল, যে কথাগুলো আমি আগেই বলে ফেলেছি, মাদার্স ফুড ইজ মোর দ্যান জাস্ট এ মিল, ইটস এ ট্যাঞ্জিবল এক্সপ্রেশন অফ লাভ এন্ড কেয়ার। হ্যাঁ, এটা কিন্তু ভালোবাসা এবং কেয়ারিং এর একটা প্রতিচ্ছবি, মানে বহিঃপ্রকাশ। এভরি ডিশ ক্যারিজ দ্য ওয়ার্মথ অফ এ মাদার্স অ্যাফেকশন। দেখেন কত চমৎকার কথা, প্রত্যেকটা খাওয়া মায়ের উষ্ণতা এবং মায়ের আবেগ এবং ভালোবাসার ছোঁয়া দিয়েই হয়ে থাকে, এবং এটা কি করে, মেক ইট টেস্ট অল মোর দ্য স্পেশাল। এবং এই কারণের মায়ের হাতের রান্না এত মজার, এত টেস্টি। কেন, এখানে কি আছে, মমতা আছে, মায়ের উষ্ণতা আছে, মায়ের ভালোবাসা আছে। আর এই সময় মা যখন রান্না করে তার প্রত্যেকটা হরমোনের যে গুড হরমোন থেকে যে সিক্রেশন যেগুলো হয়, তার থেকে তার প্রত্যেকটা জিনিস সৃষ্টি করতে খুব সহজ হয়ে আসে। It's the emotional connection that elevates the dining experience. আমি কিন্তু কথা আগেই বলেছি যে মায়ের সাথে সন্তানের যে আবেগময় যে সম্পর্ক যেটা আছে, এটাই আপনাকে অটোমেটিক্যালি খাওয়ার অভিজ্ঞতাটাকে আরো চমৎকার করে দেয়। এটা যে কোনো অবস্থায় যেখানেই আপনি হোক না কেন। এখানে বলতেছে যে আপনার রান্নাঘরের যে বিচিত্রতা, বিভিন্ন টাইপের জিনিস রান্না আপনি করতেছেন, এটা কিভাবে আপনি এটাকে অ্যাডাপ্টেবিলিটি হয়ে যায়, যে অ্যাডাপ্টেবল অ্যান্ড রিসোর্সফুল। এই দেখেন কিভাবে সেটা হয়। মা দেখবেন অনেক সময় কোনো খাবার ঘরে কিছুই নেই, কিন্তু চট করে কিছু একটা বানিয়ে ফেললো। পরের দিন সকালে দেখা গেল যে, যেমন আমার অভিজ্ঞতায় আমার জানা আছে যে সকালে রান্না করার কোনো সুযোগ নেই, গতকালকের খাবার ছিল, পান্তা ভাত অথবা যেটাই হোক, অথবা এটা করেছিল মাংসের ঝোল, মানে মাংস ছিল, অথবা আর একটা তরকারি, এগুলো সবকিছু মিলিয়ে জাল দিত। হ্যাঁ, জাল দিয়ে তার মধ্যে দেখা গেল আমের সময় ছিল, আম কেটে দিল, দিয়ে নিয়ে এটা যখন পুরোপুরি হলো খিচুড়ির মতো একটা অবস্থান তৈরি হলো, এবং সেটাকে যখন বাগার দিয়ে খাওয়ানো হলো, চিন্তা করা যায় যে এত মজার খাওয়া আপনার হতে পারে। অর্থাৎ মারা হচ্ছে ইনোভেটর, তাদের কাছে নাই তার মধ্যেই তারা কিছু করতে পারে। দে ক্যান
টার্ন লেফট ওভার ইনগ্রিডিয়েন্টস টু দ্য মাউথ ওয়াটারিং ডিশেস, যেটা আপনি ফেলে দিবেন সেটাকেও সে নতুন ভাবে উপস্থাপন করে এমন খাওয়া তৈরি করে দিল, দেখবেন সেটা আপনি ভুলতেই পারবেন না। আমার লাইফে এরকম অনেক কিছু আছে আমি দেখেছি, আমি যেটা শেয়ার করছি। তাহলে এই যে মায়ের সাথে সন্তানের যে অবস্থানটা, এটা আপনি এটাকে কোনো কার সাথে কল্পনাই করা যায় না। এরপরে দেখেন, এটা দেখুন মায়ের স্টাইলে, এটা হচ্ছে আমাদের দেশীয় স্টাইলের খাওয়া দাওয়া। কিন্তু এই দেখেন, ফিস্ট অফ দ্য সেন্সেস, অ্যারোমা অ্যান্ড প্রেজেন্টেশন। এই যে আপনি এই যে খাওয়ার যে স্বাদ, তার যে সুবাস যেটা, এবং এই সুবাস আপনাকে আরো বেশি আপনি আকর্ষিত করে যখন সে খাওয়াটাকে আপনি প্রপারলি টেবিলে সার্ভ যদি করেন, একটু ডেকোরেট করে। যেমন এখন বাচ্চারা অনেক সময় খাওয়া খেতে চায় না, তখন এরা করে কি, অনেক সময় অনেক মা আছে সেটাকে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে, ছবির মতো বানিয়ে, হার্ট বানিয়ে, রাউন্ড বানিয়ে, বিভিন্ন বানিয়ে ওই জিনিসগুলোকে এমন ভাবে করে যে বাচ্চা যা পছন্দ করে ওই স্টাইলে কভার করে সেই জিনিসটা তাকে দিয়ে দেয়, এবং ওই বাচ্চারা ওই শুধুমাত্র ওই ঝোঁকের মধ্যে খেয়ে ফেলে। কিন্তু এখন দেখেন আমাদের এই প্রেজেন্টেশনটা, যে এই যে বলতেছে যে আপনার স্বাদ আসবে, এখনকার তো এই জিনিসগুলাই বেশি আকর্ষিত হচ্ছে। মায়ের রান্না যে একটা ধারা ছিল সেটা আলাদা, কিন্তু এখন দেখেন যখনই খাওয়া দিচ্ছে, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, অনেক সময় দেখা যায় আপনার পাতিল থেকে তুলে নিয়ে খাওয়া খেলো, ওখান থেকে নিল, এটা কিন্তু খাওয়ার কিন্তু মজা হয় না। ওয়েন ইউ সিট টুগেদার অ্যাজ এ ফ্যামিলি, আপনি ফ্যামিলির সাথে বসে যখন একসাথে খাবার খাবেন, তখন আপনি দেখতে পাবেন যে এই যে দেখার মধ্যে এর মধ্যে বিশাল একটা পরিবর্তন আছে। সেই জন্য বলছে যে আমাদের মধ্যে বলা আছে যে তুমি যখন খাবার সবাইকে সাথে নিয়ে খাবা, পরিবারে একসাথে খাওয়া খেলে সেখানে আমাদের ইসলাম বলে যে এর মধ্যে বরকত আছে। বরকত মানে কি, এর মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়। মা তুলে দিচ্ছে, বাবা নিচ্ছে, এ ওকে দিচ্ছে, কে কি খাচ্ছে, এই যে একটা হারমোনিয়াস রিলেশনশিপ এই খাবার মাঝখান দিয়েও আমরা পেতে পারি। দেখেন কুলিনারি লিগেসি মানে এটা বংশ পরম্পরায় উপরে হিসাবে এই জিনিসগুলো আপনি চলে আসে। এই দেখেন এই যে মহিলা তার সন্তানকে সে যেভাবে, আমার মনে হচ্ছে সে দাদি, সে গ্র্যান্ড মাদার, তার নাতির সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটার মধ্যেও একটা বিশাল বিষয় আছে। এবং এই আগ্রহ, এই যে চেতনা, এই যে অনুভূতির যে বহিঃপ্রকাশ। আমি ছবিগুলো নেওয়ার মেইন কারণটা হচ্ছে যে আপনারা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আপনি যেখানে যে অবস্থায় আছেন, এই ধরনের আবেগ ঘন আন্তরিক অবস্থানের মধ্যে যদি আপনি থাকেন, সেখানে আপনি যাই খান না কেন, যেভাবেই খান না কেন, সেটা কিন্তু অত্যন্ত আনন্দদায়ক এবং অত্যন্ত টেস্টি হয়, এবং সবসময় খাওয়ার জন্য আপনার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। কেউ একটা জিনিস হাসি মুখে যখন আপনাকে দিবে খাওয়ার জন্য, তখন আপনার মনে হবে যে হ্যাঁ, সে তো আমাকে পছন্দ করে। তখন অটোমেটিক্যালি আপনার যে পজিটিভ যে হরমোন যেগুলো আছে, এটা মুখ দিয়ে বের হবে, যাই মুখে দিবেন তাই আপনার ভালো লাগবে। এবার চলে আসে আমাদের মেইন যে কজটা, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আপনারা কি জানেন যে সন্তান যখন মায়ের পেটে থাকে, সন্তান কিন্তু তখন এই খাবার স্বাদ কিন্তু সে পেয়ে থাকে। বেবিস ক্যান টেস্ট দেয়ার মাদার্স ফুড ইন দ্য হোম। মা কি খাচ্ছে সে টেস্টটা কিন্তু প্রথমে শুরু হয় মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায়। এখানে রিসার্চে পাওয়া গেছে যে আপনার ভ্রূণ যেটা আছে, দেখা যাচ্ছে যে এটা কিন্তু যখন বিভিন্ন খাওয়া মুখে যায়, খাবার টেস্ট হলে সে হাসে এবং সে আবার বিরক্ত হয়। ভ্রুকুটি যে ফ্রন বলে, ইন রেসপন্স অফ ডিফারেন্ট টেস্ট। খাবার স্বাদের মধ্যে অনেক সময় খুশি হয়, সে হাসতেছে, স্মাইলি ফেস। আবার দেখবেন মাথায় মাঝে মাঝে মুখে আছে টক দিলে এরকম মুখটা ঘুচি করে ফেলে না, এরকম করে ফেলে। তো দেখেন আমরা সেই ছবি আপনাদের দেখাবো, এই দেখাচ্ছে, এই যে দেখেন এটা 4 ডাইমেনশনাল যে আপনার একটা পিকচার নিছে আপনার, সেখান থেকে দেখা যাচ্ছে এ কি বলতেছে, কি পয়েন্ট কি, ফিটাস বিটুইন 30-36 week gestation smile or frown in response to the food their mothers is eating। মানে এই বাচ্চার পেটে যখন 32 থেকে 36 মাসের মধ্যে যে বাচ্চাগুলো হয়, তখন তাদের মধ্যে এই খাওয়া,
এই খাওয়াটাতে তাদের মুখে হাসিও পাওয়া যায় অথবা বিরক্তি ভাবও তাদের মধ্যে দেখা যায়। This study is the first to prove that fetus still in the womb react to different taste and the smells, এবং তারা কিন্তু যে পেটের মধ্যে যে ভ্রূণ যেটা আছে সে কিন্তু এটার কিন্তু আপনার গন্ধ এবং স্বাদ কিন্তু তারা বুঝতে পারে এবং এর কিন্তু তার প্রতিক্রিয়াটা সবসময় দেখা যায়। A mother's diet during the pregnancy could have a long-term impact on the child's food preferences. এই জন্য কথা হচ্ছে মা যখন যে খাওয়া, স্পেশালি প্রেগনেন্ট ওমেন যখন খায়, কেন আমাদের মুরব্বীরা বলতে তাকে ভালো খাবার খাওয়াও, ভালো স্বাদের খাওয়া দাও, খারাপ খাওয়া দিও না, এবং এর উপরে বেস করে কিন্তু তার সন্তানের কিন্তু ফুড হ্যাবিটটা গ্রো হয়ে আসে। অনেক সময় দেখা যায় যে পেটে বাচ্চা থাকা অবস্থায় অনেক মায়েরা খেতে পারে না, বিভিন্ন জিনিস বিরক্তকর হয়ে যায় এবং দেখা যায় অনেক জটিল জটিল ধরনের জিনিস পছন্দ করে। এদের সন্তানরাও কিন্তু যখন জন্মগ্রহণ করে তাদের খাবার মধ্যে অরুচি প্রচুর দেখা যায় এবং তারা এলোমেলো জিনিসপত্র তারা খায়। আপনারা হয়তো অনেকে জানেন যে এই ধরনের হ্যাবিট আছে, অনেকে আপনি চুলার মাটি খাচ্ছে, কয়লা খাচ্ছে, অনেক কেরোসিন পর্যন্ত খায়। এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ও জেনেটিক্যালি আপনি দেখবেন অবস্থানের পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে এই জিনিসগুলা এসে থাকে। এবার সাইকোলজিক্যাল সায়েন্স কি বলতেছে? এ স্টাডি পাবলিশড ইন দ্য লেটেস্ট ইস্যু অফ সাইকোলজিক্যাল সায়েন্স বলতেছে, এটা বললাম যে shows that fetus between 32 to 36 weeks of gestation smiles or frown in the response to the food their mother is eating. এবার দেখেন ডারহাম ইউনিভার্সিটি এটা রিসার্চ করে দেখা গেছে, এটা 4D আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখা গেছে যে এইভাবে যখন খাওয়া খায় তখন চেহারার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর দেখা গেছে যে একবার টেস্ট করে এই পরীক্ষার মধ্যে দেখা গেছে যে বাচ্চাদেরকে কৃত্রিম ভাবে ওই আপনার ক্যারোটের যে আছে যে আপনার গাজরের যে স্বাদটা, এই স্বাদের মতো ক্যাপসুল বানায় ওই মাকে খাওয়ানো হয়েছে। যখন ক্যাপসুলটা ফুটে যায়, যখন তার টেস্টটা যায়, বাচ্চার চেহারার মধ্যে এই পরিবর্তনটা দেখা যায়। এদিকে খেয়াল করে দেখেন এই বাচ্চাটা, আপনি দেখেন এই বাচ্চাটা কি বলতেছে, fetus exposed to the sweet taste of carrot responded with the unturned lips and laughter face. দেখেন হাসতেছে, ভালোভাবে খেয়াল করে দেখেন বাচ্চাটা কিন্তু হাসতে, এর একটা টেস্টের একটা রেজাল্ট। এই আপনার ওই সুইটনেসটার উপর বেস করে বাচ্চাটাকে ভালো ফিল করতেছে। এই আপনার 32-36 সপ্তাহের বাচ্চার চেহারাটাকে এইভাবে 4 ডাইমেনশনাল আপনার স্ক্যানের মাধ্যমে এটা পাওয়া গেছে। এরপরে দেখেন কি বলতেছে, এখানে দেখাচ্ছে যে ফিটাস সেটা কি খাইছে, যেটা আপনি যখন সুইট টেস্টের পরিবর্তে আপনার অন্য টেস্ট এটা নিচ্ছে, তখন বিটার অর্থাৎ তিক্ত টেস্ট যেটা সে পাইছে, তখন তার চেহারার মধ্যে কান্নার ভাবটা চলে আসছে। দেখেন ক্রাই ফেস এক্সপ্রেশন ইনস্টেড, দেখেন তার চেহারার মধ্যে কান্নারই চলে আসছে। এটা একটা আপনার 4 ডাইমেনশনাল যে আপনার স্ক্যানিং এর ছবিটা আমি নিয়েছি এই ইয়ের উপর থেকে, আপনার রিসার্চের থেকে এটা দেখা গেছে আর কি। এবার ফুড চয়েসেস ডিউরিং প্রেগন্যান্সি কুড এফেক্ট বেবিজ ফিউচার প্রেফারেন্সেস, এই যে কথা আমি অলরেডি আগেই বলে ফেলেছি। This study is the first to prove that fetus still in the womb reacts to the different taste and the smells. বিভিন্ন স্বাদ এবং তার গন্ধ, এটা কিন্তু বিভিন্ন সময় এটা হয় আপনার ছবিতে দেখলেন। Not only do these results gives us a better understanding of the timeline for fetal sense development, but they also show that the mother's diet during the pregnancy is one way babies are introduced to new flavor, which could have a long-term impact on a child's food preferences. A baby that tastes cali often enough to utter might be less likely to reject it when it feeds them after birth. এই জন্য দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় অনেক খাওয়া দিলে বাচ্চারা খেতে চায় না, তার মানে মা ওই তার বাচ্চা পেটে থাকা অবস্থা ওই ধরনের খাওয়া খেত না। কেন বলা হয়? মায়ের স্বাদের সাথেই বেশ করে বাচ্চার হয়। এমনকি আপনারা হয়তো জানেন, যারা আপনার প্র্যাকটিস করেন ডাক্তাররা জানেন, অনেক সময় দেখা যায় যে মা যদি বাচ্চা হওয়ার পরে যদি আপনি শাক দিয়ে ভাত খায় এবং সেই শাক দিয়ে ভাত খাওয়া মায়ের পেটের মধ্যে যদি ব্যথার সৃষ্টি হয়, আর ওই মায়ের দুধ খেলে বাচ্চার পেটে ব্যথা হবে। ভেবে দেখেছেন? আপনারা জানেন তো, আপনারা জানেন
মা যেটা খেয়ে মায়ের অসুবিধা হয় সেই দুধ বাচ্চা খাওয়ার পরে একই অবস্থা হবে। মার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, সে দুধ খেলে সে বাচ্চার কনস্টিপেশন হবে। তাহলে মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততাটা, এ ব্যাপারে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা চিন্তা ভাবনা করেন, যারা ডাক্তার আছেন। ইটস নট টু গিভ দ্য মেডিকেশনস অনলি, আপনার পুরো মানুষকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কিভাবে প্রবাহটা চলছে এ নিয়ে যত আপনারা চিন্তা করতে পারবেন, আপনাদের চিকিৎসা রিয়েল হোমিওপ্যাথি আপনাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। এই দেখেন প্রাকৃতিক ভাবে দেখেন রান্না করছে, মাটির চুলোতে রান্না করছে। দেখেন আপনারা যারা দেখতেছেন এই কড়াইয়ের মধ্যে মাছ, নদীর মাছ কিভাবে রান্না করছে, দেখেন ফিল করার চেষ্টা করেন। এই যে খাওয়ার যে একটা সংস্পর্শতা, মার হাতে যেভাবে সেই পান্তা ভাতের মধ্যে বিভিন্ন আপনি ভর্তা নিয়ে আপনাকে দিচ্ছে, এই যে এর যে মধুর যে অবস্থানটা, এটা তো আমরা কল্পনাই করতে পারি না। এখানে কথা হচ্ছে যে এখানে দেখেন 8 মাস বয়সের বাচ্চাকে কি বলতেছে, উই থিঙ্ক দ্যাট দিস repeated exposure to the flavor before birth could help the establish food preferences post birth, which could be important when thinking about messaging around the health eating and the potential for avoiding food fusions. এখানে দেখেন কেন এই কথাটা আমাদের বলার মেইন যে কারণটা, সায়েন্টিফিক্যালি এরা বলতেছে যে মায়ের হাতের রান্না কেন মজা হবে, কেন মায়ের হাতের রান্না তো ওই যে পেটে থাকা অবস্থায় যে মা রান্না করছে, মা যেটা খেয়েছে সেই স্বাদটাই তো মা পুনরায় আবার রান্না করতেছে। আমাদের আলটিমেটলি সায়েন্টিফিক্যালি যে জিনিসটা আমরা বলার চেষ্টা করতেছি যে কেন মায়ের হাতের রান্নাটা আপনার এত মজা হয়, কেননা মা যে খাওয়াটা খেয়ে, মানে বাচ্চা পেটে থাকা অবস্থা যা খাওয়াটা খেয়েছে, সেই স্বাদটা তো ওই পেটের থেকেই তার মুখের মধ্যে রয়ে গেছে, জেনেটিক্যালি সেটা কি অলরেডি বিন রেকর্ডেড। এবং মা যে ধরনের খাওয়া পছন্দ করে বাচ্চা কিন্তু সেটাই পছন্দ করে। মা যে জিনিসটা আগের জন্মে সে হয়তো কিনতে পারে নাই, খেতে পারে নাই, তার যে শখ যেটা ছিল, তার বাচ্চা হওয়ার পরে সেই ধরনের খাওয়া কিন্তু তার বাচ্চার জন্য বানাবে। আপনি দেখে ভালো করে খেয়াল করে দেখবেন, বলে না আমি এটা খাই না, আমি খাই না, কিন্তু তার অতীতে তার এই খাওয়ার প্রতি ঝোঁক ছিল, সেই ঝোঁকে থাকা সে খাওয়াটা সে বানিয়ে ছেলে মেয়েদের খাওয়ায়, যদিও বা সে জানে এই খাওয়াটা ভালো না। ইদানিং তো হচ্ছে জাঙ্ক ফুডটা সেভাবেই হচ্ছে, অপ্রয়োজনীয় জিনিস, ছোটবেলায় খেতে পারিনি, আমি পারিনি, আমাকে খাওয়াবো। এমনকি দেখা গেছে আমরা ছেলেদের মধ্যে যারা বাবা যারা আছেন, আমি দেখেছি আমার ব্যক্তিগত অবস্থায়, ছোটবেলায় তাদের লাইফে অনেক স্ট্রাগল করেছে, মুরগির মাংসের রান খেতে পারে নাই, অথবা দেখা গেল খাসির মাংস ঠিক মতো অংশগুলা পায়নি, এখন তার ক্যাপাসিটি আছে, সেকালেই পুরো মুরগি নিয়ে নেয়, সে ছেলেকে বলে বাবা তুমি এটা খাও, বাবা তুমি মাংসের এই টুকরাটা খাও, যেটা সে খেতে পারে নাই অবচেতন ভাবে সে জিনিসটা সন্তানকে দেওয়ার চেষ্টা করে। মায়াটা কি, এর গভীর একটা কানেকশন আছে। তো আমাদের যে মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, প্রকৃতি নিয়ে আমরা চিন্তা এবং চেতনা যেন আমাদের মাঝখানে আসে। আমাদের ভাবতে হবে অনেক দূরে। আমি একটা কথা বলেছিলাম এর আগে, আপনি প্রোঅ্যাক্টিভ এন্ড রিঅ্যাক্টিভ, আমাদের সবসময় প্রোঅ্যাক্টিভ ওয়েতে কাজ করতে হবে। কালকে কি ঘটে গেছে সেটা নিয়ে যদি আমি এখন সারাক্ষণ চিন্তা করি, আজকের দিনটা আমার জন্য দুর্বিষহ হয়ে যাবে। আপনি কি চান এই দুর্বিষহের পরিণতি আপনি অসুস্থ হয়ে যাওয়া, দুর্বিষহের পরিণতি আপনার সন্তানদের উপর চলে আসুক? সেই জন্য কথা হচ্ছে বুদ্ধিমান মানুষ সবসময় চিন্তা করে, কাজ করার আগে ভাবে, কথা বলার আগে ভাবে, এবং যখন যে জিনিস বুঝবে না তার থেকে যে ভালো জানে তার সহচার যে আসতে হবে, জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করলে মানুষ ছোট হয় না, জিজ্ঞেস করলে মানুষ নিজেকে সংশোধন করতে পারে। আর যাকে আপনি জিজ্ঞেস করবেন রেসপেক্টফুলি, সে মানুষটা তার সবচেয়ে বেস্ট জিনিসটাই আপনাকে দিবে। আমার মনে হয় যে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আর আমি যেটা চেষ্টা করেছি হয়তোবা আমি মেসেজটুকু আপনাদের দিতে পেরেছি। এই যে আমাদের একটা দীর্ঘ সময় আমাদের অফ ছিল, যে দেশের অবস্থা ছিল, আমি আশা করি, আমি সবসময় ভালোটাই আশা করছি, এই পরিবর্তন আমাদের মধ্যে আসবে। আমি আশা করি যে এই পরিবর্তনের সাথে সাথে আমরা প্রত্যেকে নিজেদেরকে সে একইভাবে এগিয়ে নিয়ে যাব। আর এই বলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমি 2-1টা স্লাইড আপনাদের জন্য দিয়েছি, এই খাওয়ার স্লাইডগুলো দেখলেন, কেমন লাগলো হয়তো, যেগুলো ভালো লাগবে একটু জাস্ট স্মৃতির মধ্যে দিয়ে দেওয়ার জন্যই এটা আমি করেছি। জাস্ট এনজয় ইউর দিস ফুড। আর এটা হচ্ছে স্টাইলিশ, দ্যাটস
আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে কি জানেন, আমাদের কথা আছে যে খাবার কেউ রান্না করলে তার দোষ ধরা যাবে না, এটা একটা সুন্নাহ বিরোধী অভ্যাস। আমাদের মধ্যে যে কেউ কোন সব সময় বলার চেষ্টা করি এই খাওয়াটা মজা হয়নি, এটা এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, আমরা সাধারণত ব্লেমিং করার চেষ্টা করি। সাধারণত আমরা চেষ্টা করবো খাওয়া কেমন হয়েছে সেটা বড় কথা না, যে রান্না করছে তাকে সে ক্রেডিটটুকু দেওয়া। এবং আমরা আশা করি এই মানসিক অবস্থাকে আমরা যদি বিরাজ করতে পারি আমাদের জীবন অত্যন্ত চমৎকার হবে এবং আমরা পরিবেশ এবং পরিস্থিতির উপরে বেস করে আমরা ভালো থাকতে পারবো। এ বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।